হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। আজকে আমি তোমাদের পড়াবো সিম্পল কেনশীয় তত্ত্ব, ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ বা আয় নির্ধারণ সংক্রান্ত সরল কেনশীয় মডেল, ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম ইন সিম্পল কেনশিয়ান মডেল অর সিম্পল কেনশিয়ান মডেল অফ ইনকাম ডিটারমিনেশন। আজকে আমরা করাবো ইকুইলিব্রিয়াম ইন ইনকাম ইন সিম্পল কেনশিয়ান মডেল, সরল কেনশীয় তত্ত্বের আয়ের ভারসাম্য। আজকে একদম ছোট্ট করে যতটুকু তোমাদের মাথায় ঢুকবে ততটুকু আমি করাচ্ছি, কারণ আমরা অলরেডি 2-3টে ক্লাস আজকেই করেছি, তো আজ থেকে অনেকটা বেরিয়ে যেতে পারে। তো একদম সহজ করে কয়েকটা জিনিস বুঝবো। তার আগে আমাদের ইনভেস্টমেন্টের ছোট্ট একটু জিনিস বুঝতে হবে। ইনভেস্টমেন্ট কি? বিনিয়োগ। বিনিয়োগ হচ্ছে যে এমন একটা এক্সপেন্ডিচার, যেই এক্সপেন্ডিচারটা আমরা কি করব, নতুন ইনকাম করার জন্য করব। কনজাম্পশন, আমি চা খেলাম আমার নিজের জন্য, এটাতে কোনো আমার কি হবে না, আমি কোনো ইনকাম করতে পারবো না। আবার যদি আমি সেই সেই ধরনের ইউটিউবার হই যে খেয়ে টাকা রোজগার করে, তাহলে সেই খাবার কনজাম্পশন না ইনভেস্টমেন্ট হতে যাবে। বা ফুড ব্লগার, সে হয়তো প্রথম প্রথম তার চ্যানেল গ্রো করার জন্য সব রেস্টুরেন্টকে পয়সা দিয়ে বলছে আমি তোমাকে পয়সা দেবো, আমি শুধু একটা ভিডিও করবো, তোমার তোমার এখানে খাবো, খাওয়ার জন্য পয়সা দেবো, তোমার ভিডিও করবো তার জন্য তোমাকে পয়সা দেবো। তারপর যখন আমার নাম অনেক হয়ে যাবে, আমি যখন একজন ফেমাস ফুড ব্লগার হয়ে যাবো, তখন তুমি আমাকে পয়সা দেবে। খাওয়ার পয়সা আমি দেবো না, তোমার দোকান থেকে খাবো, আবার তুমি আমার পয়সা দেবে। হ্যাঁ, প্রমোশন, তখন প্রমোশন করবে। সেই কথাতে আসছি না, আমরা নর্মাল জিনিস বুঝবো। এই পেনটা আমি যখন কিনেছি, এই পেনটা আমি কেন কিনেছি? নিজের ব্যবহার করার জন্য নয়। আমি এখানে অঙ্ক কষি না, অঙ্ক মানে রিভিশন দিই না, বা আমি পড়াশোনার জন্য এই বোর্ডটা ব্যবহার করি না, সেই পেনটা ব্যবহার করি না, করি না তো আমার নিজের জন্য করি না, আমি স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য করি, আমার টাকা রোজগারের জন্য করি। দিস ইজ অ্যান ইনভেস্টমেন্ট, এটা একটা বিনিয়োগ। ওকে, এবার বিনিয়োগের দুটো টাইপ হয়, একটা হচ্ছে অটোনোমাস। অটোনোমাস, নো, এনো, 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 না, অটোনোমাস, ইউ, মাস, এমইউএস, তাই তো? এমইউএস আবার এমও, ঠিক আছে। এর অটোনোমাস, এন ওর পরে আছে, ওর পরে ইউ আছে, ওর পরে নেই। অটোনোমাস, এবার আশা করছি আমি একদম ঠিক বলেছি। দেখ, অটোনোমাস বা স্বয়ংভূত। স্বয়ংভূত বিনিয়োগ, অটোনোমাস ইনভেস্টমেন্ট বা স্বয়ংভূত বিনিয়োগ কি জিনিস? এই যে ধরো আমি তোদেরকে পড়াচ্ছি, প্রত্যেক মাসে ওয়াইফাই এর যে খরচটা, আমার যদি আমার যে 2 মাস টিউশন একদম কম ছিল, তখন আমাকে কি করতে হয়েছে, দিতে হয়েছে 600 টাকা, আমার প্রত্যেক মাসে 600-700 টাকা আমাকে ওয়াইফাই এর দিয়ে যেতে হয়েছে, কারণ ওয়াইফাই আমি বন্ধ করতে পারিনি। 2জন টিউশন পড়ালেও আমাকে ওয়াইফাই চালাতে হচ্ছে, 100 জন পড়ালেও আমাকে চালাতে হচ্ছে, সেম খরচা। তো এটা একটা ইনভেস্টমেন্ট। এটা কি টাইপের ইনভেস্টমেন্ট? আমরা যেটা ক্লাস 11-এ বা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম, যেটা ফিক্সড কস্ট ছিল, সেটাই হচ্ছে অটোনোমাস ইনভেস্টমেন্ট। কাইন্ড অফ ফিক্সড কস্ট, যেগুলো আমার খরচা করতেই হবে, যেটা আমার ইনকামের উপরে ডিপেন্ড করছে না। আর একটা জিনিস যেটা আমার ইনকামের উপরে ডিপেন্ড করছে, আমি কতটা ইনভেস্টমেন্ট করব। যেমন ধর লাইট ফ্যান, আমি যতক্ষণ বেশি পড়াবো ততক্ষণের আমার লাইট ফ্যান, আমি যদি এটা ঘর ভাড়া নিতাম তাহলে আমার ততক্ষণের বিল উঠতো। এটা আমার কি হচ্ছে, ওটা তখন ইনডিউস, ইনডিউস বা উদ্ভূত, উদ্ভূত বিনিয়োগ। মানে এটা হচ্ছে আয় নিরপেক্ষ। আয় নিরপেক্ষ মানে কি? ডাজ নট depend on income। এটা কোনটা? এটা অটোনোমাসটা, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিপেন্ড অন, ডিপেন্ড অন ইনকাম।
ডিপেন্ড অন ইনকাম। ইনকাম বাড়লে ইনভেস্টমেন্ট কি হবে? বাড়বে। আমি ধর কোন একটা প্রোডাক্ট বিক্রি করছি, তৈরি করে বিক্রি করছি, আমি যদি দেখি সেটা সেল বেশি আছে, তাহলে যদি সেলটা যদি আমার বেশি হয় তখন আমি ভাববো যে এটা আরো একটু বেশি তৈরি করতে হবে। তার মানে র মেটেরিয়ালের জন্য আমি ইনভেস্টমেন্ট কি করব? বাড়িয়ে দেব। তো আমাদের কি হচ্ছে, এটা কি হবে? ওয়াই বাড়লে ইনকাম বাড়বে। এই ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট কার্ভটা কেমন হবে? আই আই কিরকম দেখতে হয়েছে? হরাইজন্টাল টু প্যারালাল টু হরাইজন্টাল অ্যাক্সিস। কখন প্যারালাল টু হরাইজন্টাল অ্যাক্সিস? অটোনোমাসের জন্য প্যারালাল টু হরাইজন্টাল অ্যাক্সিস বা অনুভূমিক অক্ষের সমান্তরাল। কি বললাম? ইনভেস্টমেন্ট বিনিয়োগ রেখা, স্বয়ংভূত বিনিয়োগ রেখা কি হবে? অনুভূমিক অক্ষের সমান্তরাল। আর এইটাতে কি হবে? কি বলেছি? ইনকাম বাড়লে ইনভেস্টমেন্ট বাড়বে, ইনকাম বাড়লে ইনভেস্টমেন্ট বাড়বে। তাহলে এটা কি হবে? না অলরেডি তোমার মধ্যে বেশি ভালো আছে, আমি দেখতে চাই ইনভেস্টমেন্ট একটু উপর দিকে উঠেছে। আই মাইনাস, এটা হচ্ছে হরাইজন্টাল হয়েছে কিন্তু এটা আপওয়ার্ড স্লোপিং বা ঊর্ধ্বমুখী হবে। ঠিক আছে, ঠিক আছে। এইটুকু ছোটখাটো জিনিস জেনে রাখলাম। আমাদের কিন্তু আরো অনেক কিছু আছে কলেজের ক্ষেত্রে, এটা কিন্তু আমাদের আরো অনেক বড় কিছু আছে, সেগুলো আমরা পরে আলোচনা করবো। এখন আপাতত বিনিয়োগ নিয়ে, ইনভেস্টমেন্ট নিয়ে আর কিছু আলোচনা করবো না, ছোট করে জানাবো। আমরা আপাতত শুধুমাত্র ইনভেস্টমেন্ট, স্বয়ংভূত ইনভেস্টমেন্ট নিয়ে বেশিটা আলোচনা করবো। একটা আমরা শুধুমাত্র এই উদ্ভূত বা ইনডিউস ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, দেখ আমাদের কনজাম্পশন কার্ভ কেমন দেখতে হয়েছে? কনজাম্পশন কার্ভ কেমন দেখতে ছিল? কার কার মনে আছে? ভোগ অপেক্ষক রেখা দেখতে কেমন ছিল? ভোগ অপেক্ষক রেখা কেমন দেখতে ছিল? আচ্ছা, তোমরা মনে করে বলো এই রেখাটা কি রেখা? এটা কি? ওই 45 ডিগ্রি লাইন। ও ই 45 ডিগ্রি লাইন। এখানে আমরা কি ও ই কেন এঁকেছিলাম? কার কার মনে আছে? কার কার মনে আছে? বলো, মনে আছে কি মনে নেই? মনে নেই, ভুলে গেছে। আরেকবার বলো, আরেকবার বলো। ইনকাম আর ভোগ ব্যয় রেখা সবসময় সমান হবে। ভোগ ব্যয় রেখা নয়, এখানে যে কোনো বিন্দুতে কনজাম্পশন ইজ ইকুয়াল টু ইনকাম হবে, ভোগ ইজ ইকুয়াল টু আয় হবে। ওয়াই এখানে যে কোনো বিন্দুতে, এখানে লিখেছে 45 ডিগ্রি লাইন, তার কারণ এখানে বলেছে যে অনুভূমিক অক্ষ এবং উল্লম্ব অক্ষের দূরত্ব সমান। সুতরাং 45 ডিগ্রি লাইনে মোট আয় রেখা এবং জাতীয় আয় রেখা যেটি জাতীয় আয়ের পরিপ্রেক্ষিতে আঁকা হয়েছে, এইটাকে আমরা কি বলতে পারি? জাতীয় আয় রেখা। জাতীয় আয় রেখা। আমরা এই দেখো, এই আমরা এখানে যদি লাইন টানি, এই দিকেও যতটা হবে এই দিকেও ততটাই হবে, তাই তো? তাহলে আমরা এই দিকে তো আয় মেপ পাচ্ছি, আমাদের কাজের সুবিধার জন্য আমরা এখানেও একটা কার্ভ এঁকে নিয়েছি যেটা এইটার সঙ্গে এই দিকের সঙ্গে ইকুয়াল হবে। তো এটা 45 ডিগ্রি লাইন, এইটাকে আমরা বলছি জাতীয় আয় রেখা। ক্লিয়ার হলো? এবার হচ্ছে আমাদের কনজাম্পশন কার্ভ দেখতে কেমন হয়েছে? এটা 45 ডিগ্রি লাইন, কনজাম্পশন কার্ভটা হয়েছিল এই টাইপের কিছু একটা। সি এটার স্লোপটা একটু কম ছিল, এটাও কি আমাদের উপর দিকেই উঠছে কিন্তু স্লোপটা একটু কম ছিল। ঠিক, এবার বলছে ভারসাম্যের শর্ত। ভারসাম্যের শর্ত, কন্ডিশন ফর
ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম কি হবে? কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম হচ্ছে মোট জাতীয় আয় ইজ ইকুয়াল টু মোট জাতীয় ব্যয়। জাতীয় ব্যয় ইংলিশে বললে এগ্রিগেট ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু এগ্রিগেট ন্যাশনাল এক্সপেন্ডিচার। ঠিক, এবার এটা তো আমরা শুধু কনজাম্পশন নিয়েছি, সি কে নিয়েছি। এক্সপেন্ডিচার আমরা কি কি এক্সপেন্ডিচার ন্যাশনাল, এটা আমরা y ইজ ইকুয়াল টু সি প্লাস আই, বা আমরা যদি এগ্রিগেট এক্সপেন্ডিচার দেখি, এক্সপেন্ডিচার কি কি হচ্ছে, আমি এক কিছু কিনতে পারি, এক্সপেন্ডিচার মানে আমি কিছু কেনার জন্য খরচা করছি, মানে ভোগ্যদ্রব্য বা কনজিউমার গুড কেনার জন্য খরচা করছি, অথবা কোনো ক্যাপিটাল গুড কেনার জন্য খরচা করছি। ক্যাপিটাল গুড কেনাকে আমরা কি বলবো? ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। তার মানে আমাদের টোটাল এক্সপেন্ডিচার, আমরা এটাকে এগ্রিগেট এক্সপেন্ডিচারও বলতে পারি, এগ্রিগেট এক্সপেন্ডিচার বলতে পারি। এগ্রিগেট এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু সি প্লাস আই। আচ্ছা, এবার আমরা আই কে কি ধরেছি? অটোনোমাস, মানে যেটা ইনকামের উপর ডিপেন্ড করে না। সেটা দেখতে কেমন সেই কার্ভটা? সেই কার্ভটা দেখতে ধরো এখানে আমি এখানে আঁকলাম এইরকম আই আই ড্যাশ আই, কিরকম আঁকলাম? হরিজন্টাল। এবার আমি যদি সি এর সঙ্গে আই কে যোগ করে দিই, তাহলে আরেকটা আলাদা কার্ভ পাবো। সেই কার্ভটা কি হবে? এটার উপর দিকে হবে না নিচের দিকে? সি এর সঙ্গে যদি আই প্লাস করি তাহলে সেটা বাড়বে না কমবে? কনজাম্পশনের সঙ্গে আমি আবার ইনভেস্টমেন্টটাকেও প্লাস করে দিই, তাহলে কি বাড়বে না কমবে? বাড়বে। বাড়লে ওপর দিকে হবে। তো ওপর দিকে হলে কি হচ্ছে ব্যাপারটা খুব ভালো করে বুঝবে। আমি চেষ্টা করছি কিন্তু কতটা হচ্ছে আমি বলতে পারছি না। কি করেছি আমি? চেষ্টা করেছি, জানি না কতটা ঠিক হয়েছে। এই দুটো কার্ভ হচ্ছে সি সি কার্ভ প্যারালাল টু সি প্লাস আই, সি কার্ভ প্যারালাল টু সি প্লাস আই, মানে এই দুটো প্যারালাল আঁকার চেষ্টা করেছি। এই পোরশনটা কত? এই পোরশনটা হচ্ছে এ। এ মানে অটোনোমাস কনজাম্পশন, এ মানে অটোনোমাস কনজাম্পশন বা স্বয়ংভূত বিনিয়োগ। এ হচ্ছে অটোনোমাস কনজাম্পশন বা স্বয়ংভূত বিনিয়োগ। ঠিক আছে, এবার আমার শর্ত কি? ন্যাশনাল ইনকাম, এগ্রিগেট ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু এগ্রিগেট ন্যাশনাল এক্সপেন্ডিচার। কোথায় ইকুয়াল হয়েছে? এটা হচ্ছে এ এন আই, আর এটা হচ্ছে এ ই এগ্রিগেট এক্সপেন্ডিচার। ঠিক আছে, এই দুটো কোথায় ইকুয়াল হয়েছে? এই পয়েন্টটাতে ইকুয়াল হয়েছে। ভালো করে দেখো, এই পয়েন্টটাতে ইকুয়াল হয়েছে, এই পয়েন্টে ইকুয়াল হয়েছে, এটার নাম দিলাম পি। তো হয়ে গেলে নীতি গুণি যাচ্ছে ঠিক আছে, তো আমাদের এটা কি হয়ে যাচ্ছে? এখান থেকে আমরা যদি এরকম একটা লম্বা লাইন টেনে দিই, এই যে y0 পাচ্ছি, y0 পাচ্ছি, p মানে p এখানে আমাদের হ্যাঁ না, সেটা আলাদা ছিল, সেটা আলাদা ছিল। p হচ্ছে ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ভারসাম্য বিন্দু, ভারসাম্য বিন্দু। আর OY0 হচ্ছে ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম, মানে ভারসাম্য জাতীয় আয়। ঠিক আছে, বুঝলি? এখানে দেখো y0 OY0 আর PY0 এই দুটো ইকুয়াল হবে কি হবে না? এটা 45 ডিগ্রি লাইনের উপরে একটা পয়েন্ট, তো আমাদের এই দিকটা আর এই দিকটা ইকুয়াল হবে, একটু আগেই বুঝিয়ে দিয়েছি। তাহলে আমাদের এটা কি হয়ে যাচ্ছে? y is equal to c plus i, আমাদের এখানে ভারসাম্য হচ্ছে। এবার এই পয়েন্টটা স্থায়ী, স্টেবল না আনস্টেবল? এতক্ষণ আমি বোঝালাম ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম, ন্যাশনাল ইনকামের ইকুইলিব্রিয়াম সিম্পল কেনশন মডেলে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে বলবে, আর যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যাবে, যাতে আমি উৎসাহ পাই, যে দেখে উৎসাহ পাই ভিউ এতে
শেয়ার হয়েছে, এটা দেখে উৎসাহ পাই নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর তারপরেও যদি আরো বেশি ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে। তো এখানে এই যে আমরা পি বিন্দুটাকে পেলাম, এই পি বিন্দুটা স্টেবল নাকি আনস্টেবল, মানে এই ভারসাম্য বিন্দু স্থায়ী ভারসাম্য বিন্দু নাকি অস্থায়ী ভারসাম্য বিন্দু। ইকুইলিব্রিয়াম পয়েন্ট ইজ স্টেবল ইকুইলিব্রিয়াম অর আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আমরা আগে জানবো যে স্টেবল ইকুইলিব্রিয়াম কাকে বলে আর আনস্টেবল ইকুইলিব্রিয়াম কাকে বলে। আমাদেরকে জানতে হবে this P point stable or unstable, এই পি বিন্দুটা স্থায়ী নাকি অস্থায়ী ভারসাম্য। সেটা জানার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ছবিটাকে মুছে দিয়ে আমরা একটা এই অত কিছু রাখবো না, শুধুমাত্র সি প্লাস আই কে রাখবো আর ই কে রাখবো, যাতে আমাদের বুঝতে সুবিধা। যদি কারোর কাছে এই ব্যাখ্যাটা ভালো আছে, জয়দেব সরকেল বই যদি কারোর কাছে থাকে 45 পেজে, মানে ক্লাস 12 এর 45 পেজে আর 47 পেজে দুটো ব্যাখ্যা আছে, তো ওখানে বেশি ভালো আছে অজয় কুমার নন্দীর থেকেও। ঠিক আছে, এক একটা বইতে এক একটা জিনিস ভালো, তো আমি বুঝিয়ে দিচ্ছি, চিন্তা করার কিছু নেই। এটা সি আর আই, এটা 0, এটা ওয়াই। দেখ, আমাদের 45 ডিগ্রি লাইন মানে এটা হচ্ছে ও ই। ও ই হলো কি, ও ই কি বলেছে, ও ই কে আমরা কি বলেছি বলো? 45 ডিগ্রি লাইনটাকে আমরা কি কি লাইন বলেছি? জাতীয় জাতীয় আয় রেখা। ধরো এটা হলো সি প্লাস আই, সি প্লাস আইটা আমাদের কাছে কি জাতীয় ব্যয় রেখা। জাতীয় আয় রেখা হচ্ছে মোট জাতীয় আয় রেখা, মোট জাতীয় আয় রেখা, এগ্রিগেট ন্যাশনাল ইনকাম। আর সি প্লাস আইটা হচ্ছে এগ্রিগেট এক্সপেন্ডিচার, জাতীয় মোট মোট জাতীয় ব্যয়, মোট জাতীয় ব্যয় রেখা। আচ্ছা, এর পাশাপাশি আমরা আরো একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে এই যে আমরা চাহিদা কাকে বলি। চাহিদা হচ্ছে জিনিসপত্র কেনাকে চাহিদা বলি, সেটা ভোগ্য দ্রব্য হতে পারে, মূলধনী দ্রব্যও হতে পারে। ঠিক আছে, তাই এইটাকে আমরা বলতে পারি সামগ্রিক চাহিদা রেখা, এগ্রিগেট ডিমান্ড। সামগ্রিককে ইংলিশে বলছি এগ্রিগেট ডিমান্ড। ঠিক আছে, এগ্রিগেট ডিমান্ড। সামগ্রিক চাহিদা, এগ্রিগেট ডিমান্ড। আর এই যে জাতীয় আয় রেখাটাকে আমরা বলতে পারি সামগ্রিক যোগান রেখা, এএস রেখা। ও এটাকে বলতে পারি সামগ্রিক যোগান বা এএস, এগ্রিগেট সাপ্লাই। তো আমাদের এই পি বিন্দুতে কি হচ্ছে, পি বিন্দুতে আমাদের হচ্ছে অ্যাট পয়েন্ট পি বিন্দুতে এ ডি ইজিক্যাল টু এ এস হয়েছে, মানে সি প্লাস আই ইজিক্যাল টু ও ই, সি প্লাস আই ছেড়ে দাও, দরকার নেই। এডি ইজিক্যাল টু এ এস হয়েছে। আমরা যেটা করছিলাম একটু আগেই বোঝাচ্ছিল যে পি বিন্দুতে আমাদের এটা হয়েছে। যদি আমরা পি বিন্দুর বাঁ দিকে এই সাইডটাতে দেখি, আচ্ছা এইটা আমাদের হয়েছিল y0। এখানে আমরা ধরো নিলাম r1 p1 y1, r1 p1 y1 যদি হয়, তাহলে কি হবে?
পি বিন্দুর বাঁ দিকে পি পয়েন্টের লেফট। ভালো করে দেখো কোনটা বেশি, সি প্লাস আই না ওয়াই? ওয়াই মানে জাতীয় আয়। আমাদের জাতীয় আয় রেখা কোনটা? এটা আমাদের জাতীয় আয় রেখা। কোনটা বেশি? আমরা অন্যভাবেও বলতে পারি, এ ডি বেশি না এ এস বেশি, এ ডি বেশি না এ এস বেশি। এডি কোনটা? এডি হচ্ছে সি প্লাস আই। আর এ এস কোনটা? ও ই। তোমরা আমাকে বলো কোন রেখাটা উপর দিকে আছে, এডিটা উপর দিকে আছে না এ এসটা উপর দিকে আছে? এই জায়গাটাতে পি বিন্দুর বাঁ দিকে, বলো। ও ইটা উপর দিকে আছে, ও ই উপর দিকে আছে। মানে R1 এর দিকে, তাই তো? আমি বলতে চাইছি এই পি বিন্দুর বাঁ দিকে কোনটা উপরে আছে, সি প্লাস আই উপরে আছে না ও ই উপরে আছে? হুম, সি প্লাস আই রে। সি প্লাস আই রেখা। ভালো করে দেখো, দেখো এইটা হচ্ছে সি প্লাস আই রেখা, এইটা হচ্ছে সি প্লাস আই রেখা, এই যে এইটা, তাই তো? আমাদের দেখো R1 এ সি প্লাস আইটা উপরের দিকে আছে আর ও ইটা নিচের দিকে আছে। মেঘনা, বুঝতে পারলে? হ্যাঁ, আরে এই যে কোনাকুনি যেটা উঠেছে না, মানে ইটা উপর দিকে আছে, তো ওই জন্য আমি বললাম যে ই মানে না, ওই রেখাটা, ওই জন্য না, বললাম। না, না, আমি বলছি পি বিন্দু বাঁ দিকে, ঠিক আছে? তার মানে আমাদের কোনটা বেশি আছে? এ ডি বেশি আছে, এগ্রিগেট ডিমান্ড বেশি আছে, এগ্রিগেট ডিমান্ড বেশি আছে, ঠিক। এবার বলছে দ্রব্য ও সেবার চাহিদা থেকে যোগান কম আছে, চাহিদা বেশি যোগান কম, ফলে বাজারে দ্রব্য ও সেবার বাড়তি চাহিদা থাকবে। মানে যারা উৎপাদন করছে, যতটা উৎপাদন করছে তার থেকেও বেশি লোকে বেশি কিনতে চাইছে। উৎপাদকরা এখন কি করলো? এটা যদি একজন বিক্রি করতো তাহলে কি হতো? সে দাম বাড়িয়ে দিত, তার কাছে সে উৎপাদন করতে এতটা সক্ষম হতো না। কিন্তু যখন পুরো দেশকে নেওয়া হচ্ছে, সব উৎপাদক যখন দেখছে যে লোকে কিনতে চাইছে, তার কাছে যোগানটা কম আছে কিন্তু লোকে এখনো কিনতে চাইছে, সবাই মিলে তো এখন দাম বাড়ানোর থেকেও একটা বুদ্ধিমানের কাজ কি হবে? উৎপাদন বাড়ালে বিক্রি বাড়বে, তাই তো? উৎপাদন বাড়ালে দেশের জাতীয় আয় বাড়বে, বিক্রি বাড়বে, সরকারও এগিয়ে আসবে। তাহলে এখন উপায় কি? এখন উপায় হচ্ছে বাড়তি চাহিদা, বাড়তি চাহিদা পূরণ করার জন্য শেষ পর্যন্ত উৎপাদন বৃদ্ধি, উৎপাদনের পরিমাণ বাড়বে। তো এখানে হচ্ছে বাড়তি বাড়তি চাহিদা পূরণ করার জন্য, বাড়তি চাহিদা পূরণ করার জন্য উৎপাদনের পরিমাণ বাড়বে, বাড়তি চাহিদা পূরণ করার জন্য উৎপাদনের পরিমাণ বাড়বে। ইংলিশে হলে আমরা বলবো টু মিট দ্য ইনক্রিজড ডিমান্ড দ্য কোয়ান্টিটি অফ প্রোডাকশন উইল ইনক্রিজড। ইংলিশ ভার্সনদের লেখাটা আমি পাঠিয়ে দিয়েছি, দেখে দেখো। টু মিট দ্য ইনক্রিজড ডিমান্ড দ্য কোয়ান্টিটি অফ প্রোডাকশন উইল ইনক্রিজ। মানে এবার আমাকে বলো, যদি প্রোডাকশন ইনক্রিজ করে জাতীয় আয় কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। প্রোডাকশন প্রোডাকশন ইনক্রিজ করছে মানে উৎপাদন ইনক্রিজ করছে, জাতীয় আয়, জাতীয় আয় বা ওয়াই, এই ওয়াইটাও কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে ওয়াইটা বেড়ে ওয়াই ওয়ানটা বেড়ে ওয়াই জিরোর দিকে যাবে, হয়ে গেল। এইবার এটা আমরা বুঝলাম ওয়াই জিরোর দিকে গেছে। নেক্সট আমরা আরেকটা পয়েন্ট করবো, সেটা এখানে
ওপরে হচ্ছে P2 R2 Y2। নিচের দিকটা মোটামুটি দেখা যাচ্ছে, কারণ আমি একটা জায়গাতেই দুটো জিনিস রাখতে চাইছি, নাহলে তোমাদের গুলিয়ে যেতে পারে। আচ্ছা দেখ, এবার আমরা P বিন্দুর ডান দিকে রাইট সাইড অফ পয়েন্ট P, এই দিকে আমাদের কি হচ্ছে, আমাকে বলো এডি বেশি নাকি এএস বেশি, আমাকে বলবে মৌপিয়া। মৌপিয়া বলো এডি বেশি না এএস বেশি, এই জায়গাটা ডান দিকটা দেখো কোনটা বেশি, কোন লাইনটা উপরের দিকে আছে। ও ইটা কি রেখা, ও ইটা এএস রেখা, ও ইটা কি রেখা, এএস রেখা, ও ই এএস। আর সি প্লাস আই হচ্ছে এডি, সি প্লাস আই হচ্ছে এডি। আমাকে বলো কোনটা উপরের দিকে আছে, ও ও ই রেখাটা উপর দিকে আছে না সি প্লাস আইটা উপর দিকে আছে। বলো মৌপিয়া। মৌপিয়া আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা আলো বলো, আলো। ম্যাম ও ই লেখাটা ও ই রেখাটাই উপর দিকে আছে, তার মানে ও ইটাকে আমরা কি বলেছি, এগ্রিগেট সাপ্লাই। তার মানে এগ্রিগেট সাপ্লাইটা বেশি, চাহিদার থেকে যোগান বেশি, চাহিদার থেকে যোগান বেশি। ঠিক, চাহিদার থেকে যোগান বেশি হওয়ার জন্য তাহলে আমাদের কি হবে, এবার ভালো করে বোঝো যে পুরো দেশের প্রডিউসাররা প্রোডাকশন করে ফেলেছে, এবার লোকে কিনতে চাইছে না, লোকে পুরো দেশের লোকই বলছে তার এটা এটা কিনবো না, লোকের ডিমান্ড নেই। তাহলে প্রডিউসাররা এখানে একটা কাজ করতে পারে, দাম কমাতে পারে, দাম কমিয়ে বিক্রি করতে পারে। আর প্রডিউসাররা কি এখানে উৎপাদন আর বাড়াবে, যেই জিনিসটা লোকে কিনতে চাইছে না সেটার প্রোডাকশন কি আর করবে? তুমি ভাবো, তুমি যেটা বিক্রি করছো সেটা লোকে কিনছে না, তুমি কি উৎপাদন করবে? হ্যাঁ কি না? করবে না। তো তাহলে প্রোডাকশন কি হয়ে যাবে, উৎপাদন বা প্রোডাকশন কমবে, উৎপাদন বা প্রোডাকশন কমবে। এবার উৎপাদন বা প্রোডাকশন কমলে কি হবে, জাতীয় আয় বা ওয়াই, ওয়াইটাও কি হয়ে যাবে, কমবে। দেখ ওয়াইটাও কমবে, সবার কাছে ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? একবার বলো। বললাম যে প্রোডাকশনটা কি হচ্ছে, যদি তোমার সাপ্লাই বেশি থাকে, লোকে যদি না কিনতে চায়, প্রোডাকশনটা কি হবে, কমবে না বাড়বে? বলো তুমি। প্রোডাকশনটা কমবে। প্রোডাকশন কমলে ইনকাম, ইনকাম কি হবে, তুমি যদি ইনকাম কমবে। ইনকামও কমবে, ইনকাম কমে গেল। ঠিক আছে, আমি এটাই লিখেছি এখানে। ঠিক আছে, এবার ঠিক আছে, বুঝতে ছবিতে যদি আমি ব্যাখ্যাটা করি, ছবিতে যদি আমি ব্যাখ্যাটা করি, তাহলে ওয়াই টু থেকে কমে পেছন দিকে ঘুরে আসছে। ঠিক, বোঝা গেছে? ঠিক আছে, এইবার আমরা যেখানে লিখছিলাম তোমাদেরকে যে সংজ্ঞাটা আমি পাঠালাম একটু আগে, স্টেবল আনস্টেবলের সংজ্ঞাটা। A stable equilibrium point is a point of equilibrium from which if the level of national income is distributed, the economy automatically returns to the original equilibrium due to operation of economic force। মানে বলছে যে ইকুইলিব্রিয়াম থেকে যদি কোনোভাবে বিচ্যুতি ঘটে, যদি কোনোভাবে ডিস্টার্ব হয়, কোনোভাবে যদি এদিক থেকে ওদিকে হয়ে যায়, তাহলেও কি হবে, আবার অর্থনৈতিক শক্তির বিভিন্ন প্রভাবের জন্য স্থায়ী ভারসাম্যের আগের যে ভারসাম্য বিন্দু সেটাতে ফিরে আসবে। তখন আমরা এই পি বিন্দুকে কি বলবো, স্থায়ী ভারসাম্য বিন্দু বলবো। তাহলে পি বিন্দু তোমরা নিচের দিকে লিখবে, আমি নিচের দিকে যেহেতু জায়গাটা বেশি নেই, আমি এই জায়গাটাতে লিখছি। পি বিন্দুটা কি হলো, ভারসাম্য, ভারসাম্য
স্থায়ী ভারসাম্য বিন্দু, শুধু ভারসাম্য বিন্দু নয়, স্থায়ী ভারসাম্য বিন্দু, স্থায়ী ভারসাম্য বিন্দু, ইংলিশে বললে স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট, স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ঠিক আছে, বোঝা গেল? বলো। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। এবার এখানে হচ্ছে এই স্টেবল হওয়ার একটা শর্ত আছে, সেই শর্তটা তোমাদের মানে আমরা যদি অন্যটা না করি তাহলে এটা বুঝতে পারবো না। ঠিক আছে, আমরা শর্তটা তোমাদেরকে আমি নোটসে পাঠিয়ে দিয়েছি, আমি একবার এখানে লিখে দিচ্ছি শর্তটা কি। আমরা আনস্টেবল কি করে হচ্ছে সেটা দেখলে বুঝতে পারবো যে শর্তটা কি করে ফুলফিল করছে। স্থায়ী হওয়ার শর্ত, কন্ডিশন ফর স্টেবল ইকুইলিব্রিয়াম, স্থায়ী ভারসাম্য বিন্দু হওয়ার শর্ত। স্থায়ী ভারসাম্য বিন্দু হওয়ার শর্ত, কন্ডিশন ফর স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট, কন্ডিশন ফর স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখানে আমাদের স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্টের হচ্ছে এমপিসি শুড বি লাই বিটুইন 0 and 1। তোমরা বলতে আবার এমপিসি, এমপিসি মানে কি ছিল? কার কার মনে আছে? এমপিসির আমি দু রকম জিনিস বলেছিলাম, কার কার মনে আছে? এমপিসি মানে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, প্রান্তিক ভোগ প্রবণতা। আমি বাংলাগুলো বলে বাংলা ইংলিশ মানে ফুল ফর্ম বলে দিলাম, কারণ তোমাদেরকে জিজ্ঞেস করলে এমপিসি কাকে বলে তোমরা ফুল ফর্ম বলবে অথবা বাংলা বলবে, আমি সেটা জানতে চাইছিলাম। এটার এটা ডেফিনেশন দু রকম ডেফিনেশন বলতে পারো। ডেফিনেশন ছাড়াও আমি দুটো জিনিস বলেছিলাম, এমপিসি মেজারের দুদিক থেকে বলেছি। কে বলতে পারবে এমপিসি মানে কি? মনে নেই? ম্যাম কাকে বলে? হ্যাঁ বলো, ম্যাম কাকে বলে বলবো? বলো কাকে বলাটাই বলো শুনি। ম্যাম কাকে বলা হচ্ছে অতিরিক্ত আয় পরিবর্তন হলে ম্যাম ভোগ ব্যয়ের যে চেঞ্জটা আসে ম্যাম সেটা ম্যাম প্রান্তিক ভোগ প্রবণতা। এক একক জাতীয় আয়ের পরিবর্তনের জন্য ভোগ ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে আমরা বলছিলাম এমপিসি। আর একটা কি ছিল? এটা তো ছিলই, আর একটা কি ছিল? সেটা হচ্ছে ম্যাম ভোগ অপেক্ষক রেখার ঢাল প্রান্তিক ভোগ প্রবণতা। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, ভোগ রেখার বা ভোগ অপেক্ষক রেখার ঢাল হলো এমপিসি, মানে স্লোপ অফ কনজাম্পশন কার্ভ ইজ এমপিসি। এটাও আমরা শিখেছিলাম। তো যেটা বলেছো সেটাও ঠিক, সেটা থেকেই আমাদের এই ব্যাপারটা আসবে। সরি, স্লোপ অফ কনজাম্পশন কার্ভ ইজ এমপিসি। এবার দেখো আমরা একটু আগে নিচের দিকটা দেখা যাচ্ছে, হ্যাঁ নিচের দিকটা দেখা যাচ্ছে, এই রেখাটা ছিল সি রেখা আর এই রেখাটা ছিল সি প্লাস আই। দুটো কিরকম করেছি? সমান্তরাল, মানে এর ঢাল ইজ ইকাল টু এটার ঢাল, দুটোর ঢাল ইকুয়াল, যেহেতু সমান্তরাল দুটো স্লোপই ইকুয়াল। বুঝতে পারছো কি বলছি? দুটো স্লোপই ইকুয়াল, দুটো ঢালই দেখো আমি যেহেতু সমান্তরাল করেছি সেম। ঠিক বোঝা গেছে কি বললাম? দুটো স্লোপই সেম করেছি। এবার এই যে স্লোপটা আমরা কিভাবে এঁকেছি? প্রথম জিনিসটা আমাদের ওপর দিকে উঠছে, ঊর্ধ্বমুখী 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 বা আপওয়ার্ড স্লোপিং, আপওয়ার্ড স্লোপিং।
আপওয়ার্ড স্লোপিং হওয়ার জন্য এটা কি 0 0 এর থেকে বেশি, মোর দ্যান 0, 0 থেকে বেশি, আমরা এমপিসি 0 থেকে বেশি হয়ে গেল। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, আমরা 45 ডিগ্রি লাইনটা আমরা দেখতে পাচ্ছি, 45 ডিগ্রি লাইনটা এইরকম, তার স্লোপ কত হয়? 45 ডিগ্রি স্লোপ কত হয়? tan 45, আমরা সবসময় tan দিয়েই মেজার করছি। tan 45 ডিগ্রির ভ্যালু কত হচ্ছে? 1। এই স্লোপটা কত? এটা 45 ডিগ্রি, তার মানে এর 1। এটা যদি 1 হয়, আমরা দেখতেই পাচ্ছি স্লোপটা এখানে কি হয়ে গেছে, এখানে স্লোপটা কি হয়ে গেছে, এখানে যেভাবে ঢালটা হয়ে আছে সেই ঢালটা কি হয়ে গেছে, এখানে কমে গেছে। তার মানে এমপিসি কি হয়ে গেছে, 1 এর থেকে কমে গেছে। এটা যদি এটা 30 ডিগ্রি বা কিছু হতে পারে, tan 30 ডিগ্রির ভ্যালু 1 এর থেকে কম, তাহলে এমপিসি 1 এর থেকে কম হয়েছে। এইটা যদি হয় তবেই হবে স্টেবল, ঠিক আছে? এটা যদি না হয় তাহলে আনস্টেবল হবে, এটা যদি না হয় তাহলে আনস্টেবল হবে। আচ্ছা, এতটা হয়েছে সবার? এতটা বুঝতে পেরেছো? 0 থেকে বেশি, 1 এর থেকে কম, এটা আগেও বুঝিয়েছি, তাই জন্য বেশি এখানটা সময়টা দিলাম না। সবাই বুঝতে পেরেছো? কেউ কিছু বলছে না, হ্যাঁ কি না কিছু বলো, মুখে হ্যাঁ বলতে। ম্যাম। হ্যাঁ, হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমি এতক্ষণ ধরে বলে যাচ্ছি আনস্টেবল হতে পারে, আনস্টেবল হতে পারে, এটা না হলে আনস্টেবল হতে পারে, এটা না হলে আনস্টেবল হতে পারে, সেটাকে আমি ছবি এঁকে দেখাচ্ছি যে কিভাবে এটা না হলে আনস্টেবল হতে পারে। আমি ছবিটা এখানটাতে আঁকছি যাতে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারো। তোমরা নিচে আঁকবে, আমি তোমাদের পাশে ছবিটা আঁকছি, কারণ এই দুটো ডিফারেন্সকে আমি বোঝানোর চেষ্টা করলাম। 45 ডিগ্রি লাইনটা 45 ডিগ্রি লাইনই থাকে, সেটা নিয়ে আমাদের কোনো চাপ হবে না। এইটার জন্য আমরা বেশি সময় নষ্ট করবো না এবং অত বেশি ধারাই বানাইতে যাবো না, ঠিক আছে? শুধুমাত্র যেটুকু জায়গা বোঝার সেটুকু জায়গা বুঝবো। এবার আমি বলতে চাইছি যে এখানে স্লোপ কত ছিল, এখানে স্লোপ ছিল এমপিসি স্লোপ, বা আমরা এমপিসি না লিখে স্লোপ লিখি, স্লোপ ছিল 0 বেশি 1 কম। এবার আমি যদি এখানে করি যে 0 থেকে 1 থেকে বেশি, স্লোপটা যদি 1 থেকে বেশি হয়, তাহলে দেখো 1 থেকে বেশি, দেখো এই যে ঢালটা, তার থেকে ঢালটা এখানে বেশি হয়ে গেছে, 1 থেকে বেশি, এটা ধরো সি। এবার আমার তাহলে এটা পি বিন্দু আর এটা হচ্ছে y0। এবার আমরা সি প্লাস আই যদি করি, সি প্লাস আইটা আসবে এখানে, উপর থেকে উঠছে, একটু বেশি, আমি একটু বেশি স্লোপটাকে করে ফেলেছি, একটু আরেকটু হেলাতে হবে, নাহলে না ছবিটা আঁকতে পারবো না। আচ্ছা, এটাই সি প্লাস আই, শুধু সি প্লাস আই কেই রাখলাম, সিটাকে আর রাখলাম না। আর এটা ও ই যেমন ছিল ওই, এইটাকে আমরা কি বলেছিলাম, এই বিন্দুটা ধরো, এই বিন্দুটা স্টেবল, এই স্টেবল না, এই বিন্দুটা হচ্ছে ভারসাম্য বিন্দু, পিটা হচ্ছে ভারসাম্য বিন্দু। এবার আমরা একটুখানি পি বিন্দুর বাঁ দিকে, পি বিন্দুর বাঁ দিকে, বাঁ দিকে হচ্ছে এটা হলো P1, এটা হয়ে যাবে R1। খুব ভালো করে বোঝো, এই ক্ষেত্রে পি বিন্দু বাঁ দিকে, লেফট সাইড অফ পি। আমাকে বলো কোনটা বেশি, সি প্লাস আই মানে হচ্ছে এডি, আর ও ই মানে হচ্ছে এএস। এই জায়গাটাতে কোনটা বেশি, ওপরে কি আছে, ওপরে ও ই আছে নাকি ওপরে সি প্লাস আই আছে? ও ই আছে। ও ই, ও ই মানে আমাদের এএস, এএস বেশি, এডি, এডি কম, মানে
সাপ্লাই বেশি, ডিমান্ড কম, চাহিদা কম, যোগান বেশি, চাহিদা কম। সবার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। যোগান যদি বেশি হয়, লোকে যদি না কিনতে চায়, তুমি কি করবে? তুমি যোগান আর দেবে? প্রথমত দাম কমিয়ে বিক্রি করতে পারো, কিন্তু যোগান কি তুমি আর দেবে? দেবে না। তাহলে তোমার ইনকাম কি হবে? ইনকাম কি হবে? কমবে না বাড়বে? তুমি যদি যোগান, ইনকামটা কমবে তাহলে। ইনকামটা কমবে। তাহলে ইনকাম যদি কমে, তাহলে কোন দিকে কোন দিকে আসবে? বাঁ দিকে। Y1টা বাঁ দিকে আরো কমবে, পেছন দিকে আসছে। হ্যাঁ। Y কমবে, প্রোডাকশন কমবে, Y কমবে। সেম ভাবে আমরা যদি এই দিকে করি, এটা হচ্ছে R2 P2 আর এটা হলো Y2। ডান দিকে, P বিন্দুর ডান দিকে P বিন্দুর ডান দিকে, রাইট সাইড, শুধু রাইট সাইড লিখে দিলাম, তোমরা বুঝতে পারছো। P বিন্দুর ডান দিকে কি ঘটনা ঘটবে আমাকে বলো? কোনটা বেশি? এস বেশি না এডি বেশি? এটি বেশি। আমরা দেখতেই পাচ্ছি সি প্লাস আইটা বেশি, মানে এডি বেশি, চাহিদা বেশি, যোগান কম আছে, লোকে বেশি কিনতে চাইছে। প্রডিউসাররা কি করবে? প্রোডাকশন বাড়াবে। প্রোডাকশন বাড়াবে, প্রোডাকশন বাড়ালে কি হবে? ইনকাম বাড়বে। প্রোডাকশন বাড়লে ইনকাম বাড়বে। তাহলে Y2টা আবার এই দিকে যেতে থাকবে, ডান দিকে যেতে থাকবে, তাই তো? দেখো, আমাদের যে ভারসাম্য বিন্দু ছিল প্রথমে, সেই বিন্দুতে কি ফিরছে? সেই Y0 দিকে কি ফিরছে? না, ফিরছে না, ফিরছে না, Y0 দিকে ফিরছে না। উল্টো দিকে চলে যাচ্ছে। তাই এখানে এটা কি হয়ে যাচ্ছে? P আনস্টেবল, আনস্টেবল বা অস্থায়ী ভারসাম্য। বোঝা গেছে? বলো। আচ্ছা, আমি ও সঞ্চয় ও বিনিয়োগ সর্বদা সমান, ওইটা? ও সঞ্চয় বিনিয়োগ কেবলমাত্র ভারসাম্য সমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আজকে করালাম সরল কেন্দ্রীয় তত্ত্বের ভারসাম্য জাতীয় আয় নির্ধারণে আয় নির্ধারণ সংক্রান্ত সরল কেন্দ্রীয় মডেল বা ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম ইন সিম্পল কেন্দ্রীয় মডেল। এটার দুটো টাইপ আছে, আমরা আজকে একটা টাইপ করলাম, সেটা হচ্ছে মোট ব্যয় পদ্ধতি বা সামগ্রিক চাহিদা পদ্ধতি বা আয় ব্যয় পদ্ধতি। এইটার তিনটে নাম আছে। একটা হচ্ছে মোট ব্যয় পদ্ধতি বা সামগ্রিক চাহিদা পদ্ধতি বা আয় ব্যয় পদ্ধতি। যেটা আমরা এতক্ষণ ধরে করলাম সেটা হচ্ছে মোট ব্যয় পদ্ধতি বা এটাকে আরেকটা বলা হচ্ছে সামগ্রিক চাহিদা পদ্ধতি বা সামগ্রিক চাহিদা পদ্ধতি বা আয় ব্যয় পদ্ধতি। इंग्लिशে বললে এটা হচ্ছে কি টোটাল এক্সপেন্ডিচার মেথড और एग्रीगेट डिमांड मेथड और एग्रीगेट सॉरी इनकम एक्सपेंडिचर मेथड। কি বললাম? টোটাল এক্সপেন্ডিচার মেথড और एग्रीगेट डिमांड मेथड और इनकम एक्सपेंडिचर मेथड। ঠিক আছে, এটা যেটা করলাম। মানে এবার তোমরা বলবে সেখানে কি আমাকে স্টেবল আনস্টেবল দেখাতে হবে? না, একেবারেই না, স্টেবল আনস্টেবল পর্যন্ত যেতে হবে না। তোমার আমি যে এখানে এক্সপ্লেনেশনটা করেছিলাম, এইটার এক্সপ্লেনেশন করেছিলাম, সেখান পর্যন্ত করলেই যথেষ্ট। ঠিক আছে, বুঝলে কি বললাম? স্টেবল আনস্টেবলটা দেখাতে লাগবে না। পি বিন্দুতে ইন্টারসেক্ট করছে, পি বিন্দুতে ভারসাম্য হচ্ছে, সেটুকু বললেই যথেষ্ট। যে এখানে এডি ইজিক্যাল টু এস হয়েছে, তাহলে এটাই ভারসাম্য, এটুকু বললেই যথেষ্ট। ঠিক আছে, আমি এতক্ষণ বোঝালাম, আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে। আর যদি আমার পড়ানো ভালো লাগে তাহলেও অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ছোট ছোট কমেন্ট, লাইক, শেয়ার এগুলো আমাকে অনেক উৎসাহ দেয় নতুন ভিডিও নিয়ে আসার জন্য। এডুকেশন চ্যানেলগুলোতে ভিউ পরিমাণ এমনিতেই কম হয়, তো তোমাদের এই ছোট ছোট কমেন্ট গুলো আমাকে সত্যি, আমাকে শুধু আমাকে না, মানে যত এডুকেশন চ্যানেল আছে তাদেরকে খুব উৎসাহ দেয় যে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে হবে তোমাদের জন্য। আর তারপরেও যদি বেশি ভালো লাগে, যে আমার পড়ানো খুব ভালো লাগছে, সেক্ষেত্রে আমাকে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিলাম। এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।